কনসিভ করার 1.5 মাসের মাথায় আমার যে বেবিটা এসেছিলো সেটা মিসক্যারেজ হয়ে যায়। ছিল না বা আমার সেকেন্ড বেবিও আর রইল না। তখন আমরা খুব ভয় পেলাম যে কী হবে, আমি কি মা হতে পারবো, আমি কি কনসিভ করতে পারবো। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে একটা খুব গুরুত্বপূর্ণ আমার লাইফের কথা তোমাদের সাথে শেয়ার করবো, সেই জন্য ভিডিওটা আজকে বানাচ্ছি। ভিডিওটা আমার জন্য গুরুত্বপূর্ণ কেন, পুরো ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে। কারণ আমার পিসিওডি প্রবলেম ছিল, তারপরে কী করে আমি কনসিভ করলাম এবং বেবিকে সুস্থ সবলভাবে জন্ম দিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। সেই জন্যই বললাম আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আমি ফার্স্ট টাইম কনসিভ করি বিয়ের কয়েক মাস পরে। কনসিভ করার 1.5 মাসের মাথায় আমার যে বেবিটা এসেছিলো সেটা মিসক্যারেজ হয়ে যায়। কেন হয় আমরা বুঝতে পারি না। মানে ডক্টর দেখাই কিন্তু কিছুভাবে কিছু করতে পারি না, বেবিটাকে রাখতে পারি না। আবার ডক্টর দেখানোর ঠিক 1 বছর পরে একাই আমি কনসিভ করি। এইবারেও ঠিক 1.5 মাসের মাথায় আমি ইউএসজি করতে যাই এবং দেখি বেবির হার্টবিট আসেনি। তখন ডক্টরকে বলি, ডক্টর বলে যে না, বেবিকে তো রাখা যাবে না, যেহেতু হার্টবিট আসেনি তাহলে মিসক্যারেজ করে দিতে হবে। সেকেন্ড বেবিরও তাহলে কী হলো, হার্টবিট আসলো না বা আমার সেকেন্ড বেবিও আর রইল না। তখন আমরা খুবভাবে ভেঙে পড়ি যে কেন এমনি হচ্ছে, কী কারণ হচ্ছে বুঝতে পারছি না। তারপরে আমি একজনকে দেখাই, একজন লেডি ডক্টরকে দেখাই, গাইনোকোলজিস্ট। তো সে আমাকে অনেক রিপোর্ট সাজেস্ট করে, অনেক রিপোর্ট করতে বলে, নানান রকমের যা রিপোর্ট হয় আমার হাজব্যান্ডের দুজনেরই রিপোর্ট করতে বলে। আমরা প্রচুর রিপোর্ট করি, প্রচুর টাকা রিপোর্ট করি যে যাতে আমার মধ্যে কোনো সমস্যা আছে কিনা বা তোমাদের দাদার কি কোনো সমস্যা আছে কিনা জানার জন্য, যে কেন এমনি হচ্ছে, দুবার পর তো এরকম হওয়ার কথা না, সেম টাইমে সেম সময় এমনি তো হওয়ার কথা না। তারপর ডক্টর দেখানোর পরে ডক্টরকে জিজ্ঞাসা করি, এবং একজন ডক্টরকে না, আমি অনেক ডক্টরকেই দেখাই। ফার্স্টে তো আমি পুরো হোপলেস হয়ে গেছিলাম যে কী হবে, আমি কি মা হতে পারবো, আমি কি কনসিভ করতে পারবো। তো ডক্টরের কাছ থেকে সাজেশন নেওয়ার পরে ডক্টর বললো যে হ্যাঁ, পিসিওডিটা খুব একটা কোনো ব্যাপার না, ওটা নর্মালি সবারই কম বেশি থেকেই থাকে। তো ওটার জন্য তোমার বেবিতে কোনো সমস্যা নেই, তুমি একটা কাজ করো, কিছুদিন ওয়েট করে যাও, করার পরে আমি যখন বলবো তখনই তোমরা ট্রাই করো। তো আমরা ঠিক 1 থেকে 1.5 বছর ডক্টর যেমন বলেছিল সেই অনুযায়ী দাঁড়িয়ে তারপরে আমরা ট্রাই করি। তো এই হলো আমাদের পিসিওডি সমস্যা। আর থাইরয়েড লেভেল অনেকের বেশি থাকে, তো আমার প্রেগনেন্সি চলাকালীন একটু কম ছিল, যে প্রেগনেন্সিতে বেবি যখন পেটে থাকবে যতটা লেভেলের দরকার তার কাছে ততটা ছিল না। আর সত্যি কথা বলতে প্রেগনেন্সিতে আমি এত ওষুধ খেয়েছি, আর এত ইঞ্জেকশন নিয়েছি, ইভেন বেবি হওয়ার 1 সপ্তাহ আগেও আমি ইঞ্জেকশন নিয়েছি, এবং বেবি যে হতে যাবো তার 2 দিন আগেও আমি ইঞ্জেকশন নিয়েছি। প্রচুর ইঞ্জেকশন নিয়েছি, নিয়ে আমার ইঞ্জেকশনের প্রতি কোনো ভয় নেই। এখনও যদি আমাকে একটু ইঞ্জেকশন নিতে বলে আমার কোনো ভয় লাগে না, কিছুই হয় না। এত ইঞ্জেকশন আমি নিয়েছি, নিয়ে আমার অভ্যাস হয়ে গেছে। এই হলো আমার পিসিওডির প্রবলেম। তো একসময় অনেক মানুষ অনেক কথা শুনিয়েছে, মন ভেঙে গেছে, অনেক কিছুই হয়েছে। তো তোমার দাদা অনেকভাবে সাপোর্ট করেছে, একটা না একটা সময় হয়। সত্যি সেটাতে আমরা বিশ্বাস করি। সত্যি মেন্টালিভাবে সাপোর্ট করার লোকের খুবই প্রয়োজন, যেটা সবাই পায় না। তো তোমাদের দাদা আমাকে অনেকভাবে মেন্টালিভাবে সাপোর্ট করেছে। নাহলে আজকে যে আমার কি হতো, প্রচুরভাবে ডিপ্রেশনে থাকতাম, ভাবতাম আমি কি মা হতে পারবো না, একটাই টেনশন, আমি কি মা ডাক শুনতে পারবো না, এই যখন প্রেগনেন্সি থাকে বেবিরা যখন নড়াচড়া করে, মুভমেন্ট করে, সেটাকে আমি ফিল করতে পারবো না। প্রতিটা মাই চাই, প্রতিটা মেয়েই চায় মা হবে। তো সেটা নিয়ে আমি অনেক কিছু ভাবতাম, টেনশানও করতাম। তো ভগবান না চাইলে তো কিছু হয় না, ভগবানের অবশ্যই ভূমিকা, এবং ভগবানকে প্রচুরভাবে মানতাম যে একটা সময় পরে ঠিকই ভগবান আমাকে হেল্প করবে। সেটা হয়েছে। এটা হলো আমার পিসিওডি যত রকমের সমস্যা ছিল সেটা বললাম। আর তারপরে কনসিভ করার পরে, বেবি যখন আমি কনসিভ করলাম তারপরে প্রচুর রকম প্রবলেম, আমি প্রচুর অসুস্থ ছিলাম, প্রচুরভাবে। যখন আমার 3 মান্থ চলছে প্রেগনেন্সি, তখন হঠাৎ করে একদিন আমার ব্লিডিং হতে শুরু করে। এত ব্লিডিং হচ্ছে সবাই ঘাবড়ে গেছে যে আবার কি, প্রথম যে একবার হলো, দ্বিতীয়বারে যেটা হলো, প্রথম দুবারের মধ্যে কি এবারে হলো, সবাই কান্নাকাটি শুরু করে দিল। কিন্তু যেহেতু আমি মা, আমি বুঝতে পারছিলাম যে না, বেবির কিছু হয়নি, আমার পেটের মধ্যে একটু ব্লিডিং জমেছিল, যেটা আমাকে ইউএসজি করতে গিয়ে ডক্টর বলেছিল যে আমার পেটে ব্লিডিংটা জমে আছে, ব্লাডটা জমে আছে। সেটা তো বেরোতে পারিনি, সেটা তখন বেরিয়েছিল। আর আমি যে কনসিভ করেছি, ডক্টর আমাকে বলেছিল পুরো পিওর বেড রেস্ট। তো আমি বুঝতেই পারছো, বাড়ির বউরা তখন বেড রেস্টে থাকতে পারে না, প্রথম অতটা বুঝতে পারিনি যে কিছু সমস্যা হচ্ছে না, তাহলে মনে হয় কিছু হবে না। তো টুকটাক কাজবাজ করতাম, এই যে হাঁটাচলা নাড়াচাড়া করতাম, ওই ব্লিডিংটা তখন প্রচুরভাবে হওয়া শুরু করে দিল। তারপরে ডক্টরকে ফোন করলাম এবং হসপিটালে অ্যাডমিট হলাম। অ্যাডমিট হওয়ার 3-4 দিন পরে অল্প একটু ব্লিডিং বন্ধ হলো, এবং বেড রেস্টে বাড়িতে আমাকে পাঠিয়ে দিল। বাড়িতে বেড রেস্টে থাকতাম, সব কিছু বিছানাতেই করতে হতো, টয়লেট বলো, পটি বলো, খাওয়া দাওয়া সব বিছানা থেকে নামতে পারতাম না। তারপর আস্তে আস্তে ব্লিডিংটা কমলো। ঠিক তার 1 থেকে 1.5 মাস পর আবার এমন জ্বর, এত জ্বর বলার মতন না। প্রায় 104, 103 জ্বর উঠে যাচ্ছে। এরপরে আবার ডক্টরকে ফোন করা হলো। 3-4 দিন বাড়িতেই চেষ্টা করা হয়েছে, প্রচুর টাকার প্রচুর রকমের ওষুধ খাওয়ার চেষ্টা করেছি, কমানোর জন্য, কিন্তু কমেনি। আর প্রচুর কোমরে ব্যথা, সহ্য করার বাইরে। কেঁদে ফেলছি আমি, এত সহ্য করতে পারি, আমি সহ্য করতে পারছি না, এত ব্যথা হচ্ছে। তারপর ডক্টর হসপিটালে ভর্তি নিল, আবার নার্সিংহোমে অ্যাডমিট হওয়ার পর, হসপিটালে হওয়ার পরে ডক্টর আবার টেস্ট করালো। টেস্ট করার পরে দেখতে পেলো যে আমার ইউরিন ইনফেকশন প্রচুরভাবে বেড়ে গেছে, কিডনিতে একটু এফেক্ট করে গেছে, লিভারটা একটু সমস্যা হয়ে গেছে। যাই হোক, যথারীতি আমি হসপিটালে ভর্তি হলাম, কিছুদিন থাকলাম, এবং ডক্টর আমাকে বললো যে এইভাবে যদি শরীরে যত্ন না নাও, তোমার তো লিভার খারাপ হয়ে গেছে। ডক্টর এমনি করে আমাকে বলেছিল তোমার লিভার খারাপ হয়ে গেছে, তোমার কিডনি খারাপ হয়ে গেছে, আর যদি তুমি শরীরে যত্ন না নাও, তোমার বেবি 7-8 মান্থ হলেই আমি কিন্তু তোমার বাচ্চাকে
তোমাকে কিন্তু আমি মিসক্যারেজ করি, মানে তোমার বাচ্চাকে আমি নষ্ট করে দেবো, কারণ তোমাকে আমাকে আছে তুমি, তারপরে তোমার বেবি, তুমি কথা শুনছো না। কিন্তু আমি সেভাবেই চলতাম, ডক্টর যেভাবে বলতো, তো শরীরে জানি না তো কখন কী হয়, সেই অনুযায়ী হঠাৎ করে শরীর খারাপ হওয়া শুরু করলো। তারপরে এমনভাবে বলেছিল যে আমার কিডনি দুটোই খারাপ হয়ে গেছে, আমার লিভার খারাপ হয়ে গেছে, প্রচুরভাবে ভয় দেখিয়ে দিয়েছিল যে বাচ্চাকে বাঁচানো যাবে না, নাহলে তোমাকে বাঁচাতে হবে না, বাচ্চাকে বাঁচাতে হবে, ভয় দেখিয়ে দিয়েছিল। তারপরে আমি বাড়িতে আসি, আবার বেড রেস্টে থাকি কিছুদিন, তারপর আস্তে 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 সুস্থ হই, এবং তারপর থেকে আর আমার শরীরে কোনো রকম সমস্যা ছিল না। আমাকে নিয়মিত ওষুধ খেতে হতো, সব কিছু করতে হতো। তোমাদের সাথে সেই ভিডিওটা আমি শেয়ার করে দেবো, আমার চ্যানেলে আছে, লিঙ্ক দিয়ে দেবো। প্রচুরভাবে ওষুধ খেয়ে ইঞ্জেকশন নিয়ে একটা, আমি ভাবতে পারিনি মানে যখন আমার ডেলিভারি হবে, তো আমি কোনোভাবেই মানে কী বলবো, খুব কান্নাকাটি করছিলাম, ভয় পাচ্ছিলাম যে কী হবে না হবে, কী করে সব কিছু ঠিকঠাক হবে তো আদৌ সব কিছু। কান্নাকাটি করার পর ভগবানের দয়া, ভগবানকে সবসময় ডাক্তার এবং বাড়ির লোকের আশীর্বাদে, সবার সাপোর্ট, সুস্থ সবল বেবিকে জন্ম দিই। তো আমি আজকে খুবই খুশি, সত্যি কথা বলতে, যে একটা এত কষ্ট করে যে মানে শারীরিক যন্ত্রণার সময় মা হতে গেলে কষ্ট সহ্য করতে হয়, শারীরিক যন্ত্রণা হয়, কিন্তু আমি প্রচুরভাবে ভুগেছি, এত ভুগেছি মানে বলার মতো না, প্রচুরভাবে ভুগে তারপরে একটা বেবিকে জন্ম দিয়েছি। কিন্তু আজকে কোনো ভোগান্তি বা কোনো কষ্টের কথাই মনে নেই, যে কত কষ্ট পেয়েছি, কত কষ্ট পেয়েছি বাচ্চা জন্ম দিতে, এখন সব কিছু ভুলে গেছি, বাচ্চাকে দেখলে মা সব কিছু ভুলে যায়। আজকে আমি খুবভাবেই হ্যাপি। তো এই তো আমার প্রেগনেন্সি জার্নি আর পিসিওডি সমস্যা যা যা বললাম তোমার সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও, এখানে নিয়ে আসবো, মানে প্রেগনেন্সি চলাকালীন কী কী রিপোর্ট করা না করা সব কিছু আমার চ্যানেলে দেওয়া আছে, আরও মানে বিস্তারিত তোমাদের সাথে শেয়ার করবো। যদি তোমার সাথে জানতে চাও অবশ্যই কমেন্টে জানাও।